ক্যাফেটা থেকে বেরিয়েই রাজা যেন এক মুহূর্তের মধ্যে সব জ্ঞান ফিরে পেল। ছুটতে ছুটতে বেরিয়ে আসা ক্লান্ত, ভীত, আতঙ্কিত আমরা দুটো মানুষ একবারের জন্য পিছনে ঘুরে ক্যাফেটার দিকে তাকালাম না। নমস্কার এবং আপনাদের সবাইকে স্বাগতম গপ্পোসপ্পোর প্রথম গল্প ক্যাফে নাম্বার 13। ভয়, পুরনো প্রেম আর হত্যার ইতিহাস নিয়ে ঘেরা এই গল্পের লেখিকা হলেন প্রীতি কুণ্ডু। বর্তমানে তিনি একজন থিয়েটার আর্টিস্ট এবং নিজের ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকেন। তো আপনাদের সাথে কণ্ঠে রয়েছি আমি রুদ্র, আর সাথে রয়েছে প্রিয়াঙ্কা এবং পরিচালনায় পর্ণব। শুরু করছি আজকের গল্প ক্যাফে নাম্বার 13। ওই রাতটা আজও মনে পড়ে আমার। শহরটা কলকাতা হলেও সেদিন যেন সবকিছু অচেনা লাগছিল। আমি আর রাজা প্ল্যান করেছিলাম এক নতুন ক্যাফেতে যাব। নামটা ছিল বেশ অদ্ভুত, ক্যাফে নাম্বার 13। সন্ধে তখন প্রায় 6টা। ক্যাফেটা এমনভাবে সাজানো যেন মনে হচ্ছে হঠাৎ করে 1940-এর ব্রিটিশ আমলের কোনো পার্টিতে চলে এসেছি আমরা। হালকা সাদা হলুদ আলো আর দূর থেকে ভেসে আসা একটা অজানা পিয়ানোর সুর বেশ ভালোই লাগছিল আমার। আমরা গিয়ে বসতেই রাজার চোখ আটকে গেল এক মেয়ের উপর। সে যেন এক মুহূর্তেই মোহাচ্ছন্ন হয়ে গেল। রাজা মেয়েটাকে ডেকে বলল, আপনিও আসুন না, এক কাপ কফির সাথে একটু আলাপও হবে। কথাটা শুনেই মেয়েটার মুখে এক অদ্ভুত হাসি খেলে গেল, যেন বহু বছরের কোনো সাধনা আজ পূর্ণ হল তার। সে বলল, আপনি তো আমার খরিদ্দার, আর খরিদ্দার তো লক্ষ্মীর মতন। আপনার ডাকে কি সাড়া না দিয়ে থাকা যায়? এই বলেই মেয়েটা রাজার পাশে এসে বসে পড়ল। আমার কিন্তু বিষয়টা ভালো লাগছিল না, তবুও কিছু বলতে পারলাম না। রাজাকে আমি আটকাতেও পারি না। এই সব কিছুর মাঝেই আমার শরীরটা কেমন ভারী হয়ে আসছিল। একটা অজানা ভয় যেন গিলে খাবে এক্ষুনি। আমি বুঝতে পারছিলাম রাজা আর ওর মধ্যে নেই। মেয়েটা সেই অদ্ভুত হাসিটা মুখে রেখেই বলল, আজ অনেক দিন পর কেউ এলো। তবে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকেই বসে আছে, কিন্তু তারা যেন প্রাণহীন মানুষ নাকি মূর্তি ঠিক বোঝা যাচ্ছিল না। আগে এখানে অনেকেই আসতো, এখন কেউই আর আসে না। আর যারা এসেছিল তারা আমাকে ভালোবেসে এখানেই থেকে গেছে। এই বলে সে রাজার দিকে এক অদ্ভুত চোখে তাকালো। আমার এখানে অনেক স্মৃতি, বিশেষ করে যারা আমায় ভালো না বেসে চলে গেছিল, তাদের স্মৃতি বেশি আঁকড়ে ধরে রেখেছে আমাকে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই মেয়েটার চোখের মণিটা আমার দিকে তাকালো এক ভয়ঙ্কর ভঙ্গিতে। আমি বুঝে গেলাম আমরা একটা অদৃশ্য মায়াজালে জড়িয়ে গেছি। আমার জ্ঞান থাকলেও রাজা সমস্ত পৃথিবীকে ভুলিয়ে ডুবেছে সেই মায়া ভরা চোখে। আমি কোনো কিছুই না দেখে তার হাত ধরে টেনে হিঁচড়ে বের করে আনতে চাইলাম, কিন্তু রাজা আসতে চাইছিল না। পরিস্থিতি বুঝেই রাজার ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করেই, ঠিক যেমন পুলিশ চোরকে টেনে হিঁচড়ে গারদে ঢোকায়, ঠিক সেইভাবে আমি ওকে একরকম টেনে হিঁচড়ে বের করে আনলাম ক্যাফে থেকে। ক্যাফেটা থেকে বেরিয়েই রাজা যেন এক মুহূর্তের মধ্যে সব জ্ঞান ফিরে পেল। ছুটতে ছুটতে বেরিয়ে আসা ক্লান্ত, ভীত, আতঙ্কিত আমরা দুটো মানুষ একবারের জন্য পিছনে ঘুরে ক্যাফেটার দিকে তাকালাম না। তবে কিছুদিন পর দিনের বেলা আমি একাই গিয়েছিলাম সেই জায়গায়। সেখানে নিশির মতন দাঁড়িয়ে আছে
এক পুরনো দালান। পৃথিবীর কোনো আলোই তার দেয়াল ভেদ করতে পারে না। আশেপাশের লোকেদের থেকে খবর পেলাম, বহু বছর আগে এখানেই ছিল সেই ক্যাফে নাম্বার 13, আর সেই ক্যাফের মালিকের মেয়েই হল অঞ্জলি। একটি নিচু জাতের ছেলের প্রেমে পড়েছিল, যেটি অঞ্জলির বাবা মা কেউই মেনে নিতে পারেননি। ক্রোধে এসে সমাজে নিজের সম্মান বাঁচাতে অঞ্জলির বাবা স্বর্গীয় শ্রী শশাঙ্ক ব্যানার্জি তাদের বিয়ে দেবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ছেলেটিকে ক্যাফেতে ডেকে আনে। এরপর অঞ্জলির বাবা কিছু ভাড়াটে গুন্ডা দিয়ে নিজের মেয়ে এবং তার প্রেমিক দুজনকেই হত্যা করে। লোকজন তো দূরের কথা, একটি কাক পক্ষীটিও যাতে টের না পায়, তাই তাদের দুজনকেই পুঁতে দিয়েছিল এই ক্যাফের মেঝেতেই। এরপর কিছু বছর যেতে না যেতেই অঞ্জলির বাবা ওই ক্যাফেতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এই শোক সামলাতে না পেরে অঞ্জলির মাও নিজের গায়ে আগুন লাগিয়ে মারা যান। সমস্ত কথা শুনে ফিরে আসার সময় শুধু এটুকুই বুঝতে পেরেছিলাম, আমরা যেমন প্রথম মানুষ ছিলাম না যারা ক্যাফে নাম্বার 13কে দেখেছিলাম, ঠিক তেমন আমরা শেষ মানুষও নই। আরও অনেকের এখনও ক্যাফের অঞ্জলিকে দেখা বাকি আছে। আপনাদের সকলকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আরও বিভিন্ন ধরনের রহস্যে ও রোমাঞ্চে ভরা গল্প শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।